কেমন আছো সবাই? আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল ভাইদার পাঠশালাতে। তা তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট আশা করি ভালো হয়েছে, তাই না? অনেকেই বলেছে স্যার নাম্বার মোটামুটি ভালো হয়েছে, বিশেষ করে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সায়েন্স গ্রুপটা নাম্বার ভালো হয়েছে। কিন্তু অনেকের আক্ষেপ রয়ে গেছে, তোমরা যতটা পড়াশোনা করেছিলে, যেভাবে প্রিপারেশন নিয়েছিলে, সেই অনুযায়ী তোমরা নাম্বার পাওনি। তো তাদেরকে বলছি তোমরা একটা কাজ করবে, যে কদিন আছে তোমরা তো রিভাইজ তো করবে, তার সঙ্গে প্রশ্নবিত্র গুলো, টেস্ট পেপার গুলো ভালো করে করবে। ঠিক আছে? ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপারটা বেরিয়ে গেছে, এটা তোমরা জানো। হ্যাঁ, ওই 180-185 টাকা কিনতে পাওয়া যাচ্ছে। এবিটি টেস্ট পেপারটা কিনে নাও। এই টেস্ট পেপারটা ভালো করে সলভ করবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় হুবহু কমন চলে আসে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এবিটি টেস্ট পেপারটাই করাবো। এবিটি এর অঙ্কের যে প্রথম যে পৃষ্ঠা, মানে প্রথম যে অঙ্ক আছে, 18 পৃষ্ঠায় আছে। সে 18 পৃষ্ঠায় দাগ নাম্বার 1, 2, 3, 4, এই 4টে দাগের অঙ্কগুলো করাবো। বাকি যেগুলো আছে সেগুলো সব বড় কোশ্চেন, সেগুলো যেগুলো মোটামুটি বই থেকেই আসে, কিন্তু এইগুলো দুই একটা একটু বাইরে থেকে আসে, একটু ঘুরিয়ে দেয়, এগুলো করতে অসুবিধা হয়। ঠিক আছে? বাকি অঙ্কের জন্য আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ভালো করে দেখে নেবে একবার, ওখানে প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বোঝানো আছে, দেখে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? আর যেগুলো বললাম যে এক দাগ মানে ওই এমসিকিউ, 2 দাগে আছে শূন্যস্থান পূরণ, 3 দাগে সত্য মিথ্যা, আর 4 দাগে মান দিয়ে অঙ্কন। মান দিয়ে অঙ্কগুলো কিন্তু খুব ডিফিকাল্ট হয়, খুব বুদ্ধি খাটিয়ে করতে হয়, একটু বাইরে থেকে আসে, একটু ঘুরিয়ে আসলে ভালো করে দেখতে হবে। ঠিক আছে? তো সময় নষ্ট করবো না, চলে যাচ্ছি আজকের ক্লাসে। সবাই পেন খাতা নিয়ে রেডি হয়ে বসো, আমি শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে? ঠিক আছে? 5% হবে, না 10% হবে, না 15% হবে, না 20% হবে? দেখে নি কি হয়। তাহলে এখানে কোনো মূলধন, মানে মূলধনটা বলে দেয়নি। ঠিক আছে? আবার সুদের হারও চেয়েছে, তাই তো? তাহলে সুদে মূলে দ্বিগুণ হবে। আচ্ছা, আমি ধরি যে পি টাকা 8% সুদের হারে 10 বছরে দ্বিগুণ হবে। বুঝতে পেরেছো? কি বললাম? বলেছি যে পি টাকা 8% সুদের হারে 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে এই যে দ্বিগুণটা হচ্ছে না, দ্বিগুণ, এই দ্বিগুণ কি হচ্ছে? সুদে মূলে, মানে সুদের সঙ্গে আসল মিলিয়ে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে আসল যদি আমি লিখি যে এখানে আসল কি, আসল তাহলে পি টাকা হবে। আর যদি আমি লিখি সুদের হার, সুদের হার কি হবে? এখানে 8% ধরে নিয়েছি। যদি এখানে লিখি সময়, তাহলে সময় এখানে তোমার 10 বছর হয়ে যাবে। আর হচ্ছে সুদে মূলে, মানে সুদ আর আসল, সেটা কত হবে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? এখানে পি ছিল, তাহলে কত হবে? এখানে 2p টাকা হবে। তাহলে সুদ কি হবে? সুদ, সুদ হবে তোমার 2p থেকে পি বিয়োগ করব, তাহলে যা হবে সেটাই তোমার হচ্ছে কি? সুদ। তাই না? তাহলে আমরা চেয়েছি কি বলো? আমার সুদের হার, সুদের হার এটা চেয়েছি। সুদের হার বের করার নিয়ম হচ্ছে উপরে 100 হবে, গুণ দিয়ে সুদ হবে, নিচে আসল হবে, আর গুণ দিয়ে কত হবে? সময় হবে। তাহলে 100, সুদ কত আছে বলো? পি টাকা। আসল কত আছে বলো? সেটাও পি টাকা। সময় কত আছে বলো? 10 বছর। তাহলে এই পি কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। তাহলে কত হবে? 10%। তাহলে অপশন নাম্বার কত হলো? অপশন নাম্বার হবে বি। ঠিক আছে? অঙ্কটা খুব ভালো অঙ্ক, টুকে নাও। এরকম দ্বিগুণ বা ত্রিগুণ যা হতে পারে, তখন দ্বিগুণ বললে 2 গুণ করি, 3 গুণ বললে 3 গুণ করবো। তারপরে সুদ বের করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে সুদ আসলের সঙ্গে আসলটা বিয়োগ করলেই সুদ পেয়ে যাবো, অথবা সুদটা ফেলে দেবো। ঠিক আছে? দেখে নাও, দেখে নাও। দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্ন দেখো, রোমান নাম্বার 2 এটা। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এটা কিন্তু দীঘার সমীকরণ, তোমরা জানো, ইজুকাল টু জিরো, যেখানে এ নট ইজুকাল টু জিরো, মানে এ কোনো সময় শূন্য হবে না। তোমরা জানো এটা হচ্ছে দীঘার সমীকরণের শর্ত, যে কোনো সময় এক্স স্কোয়ারের সহগ শূন্য হতে পারে না। সমীকরণে বীজদ্বয় সমান হলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তো আমরা জানি যে আম, যখন
সমীকরণের বীজদ্বয় সমান, তাই কি হবে, সূত্র কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তুমি জানো বীজদ্বয় সমান হলে সমান হয়, অসমান হলে গ্রেটার দেন হয়, আর বাস্তব বীজ না থাকলে লেস দেন হয়। পাশে লিখে রাখো যারা জানো না, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান হবে আর বাস্তব হবে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় তো বাস্তব হবে, কিন্তু কি হবে, অসমান হবে। কি হবে, অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হবে, কোনো বাস্তব বীজ সম্ভব নয়। ঠিক আছে, এই তিনটে সূত্র ভালো করে মনে রাখবে। যেহেতু এটা সমান বলে কি করলাম, যেহেতু সমান বলেছে, তাহলে কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এখানে কি হবে, মাইনাস 4ac কি হবে, এপাশে গেলে মাইনাস বি স্কোয়ার, এটা কেটে যায়, তাহলে সি কি হবে, বি স্কোয়ার মাইনাস 4a। কোথায় আছে, বি স্কোয়ার, এইটা এই নম্বর অপশন হবে, সি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4, মানে কত নম্বর অপশন হলো, ডি নম্বর অপশন। তাহলে কিছুই না, যা সূত্রটা ভালো করে মনে রাখবে, সূত্রটা মনে রাখলেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখো খেয়াল করো, এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে। তোমরা জানো যে শঙ্কু মানে হচ্ছে যে বরের যে টোপর গুলো হয় বা আইসক্রিমের কোন গুলো হয়, তাকে আমরা কি বলি, শঙ্কু বলি। শঙ্কুর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। অর্থাৎ আমি যদি মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজটা হচ্ছে তির্যক উচ্চতা, লম্বটা হচ্ছে উচ্চতা, আর ভূমিটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তির্যক উচ্চতা কত বলেছে, 15 বলেছে। কত বলেছে, 15 সেমি বলেছে, 15 সেমি। আর ভূমির ব্যাস বলেছে 16, এই ব্যাসটা কত বলেছে, ব্যাসটা বলছে 16। তাহলে ব্যাসার্ধ কত হবে, 16/2 মানে করলে কত হবে, 8 হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর এল। সূত্র কি, পাই আর এল, মানে একটা পাই লাগবে, একটা এল লাগবে। পাই তো দেওয়া আছে, এখানে কত বের করলাম, 8 বের করলাম। আর এল দেওয়া আছে, এটাকে এল বলে, এল কত দেওয়া আছে, 15, বের করা যাবে। লিখি দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান কত হবে, 15 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত হবে, 16/2 সমান সমান 8 সেমি। তা লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম, পাই আর এল। কি বলেছিলাম, পাই আর এল। পাই মানে কি, পাই রাখো, আর মানে হচ্ছে তোমার 8 লেখো, আর এল মানে কত হবে, 15 হবে, এত বর্গ সেমি। তাহলে 120 পাই বর্গ সেমি। প্রথম অপশন বলো, অপশন নাম্বার হচ্ছে গিয়ে সি। তাহলে এখানে সি দিয়ে, ঠিক আছে, খুব কঠিন ছিল। যা সূত্রটা মনে রাখবে, সূত্র মনে রাখলে অঙ্কটা কিন্তু এমনি হয়ে যাবে। এগুলো তো পরিমিতির অঙ্ক। পরিমিতির অঙ্কের মূল বিষয় হচ্ছে কি সূত্র। সূত্রগুলো ভালো করে মনে রাখবে, পরিমিতি কিচ্ছু না, জল ভাত। সূত্র মুখস্থ আছে মানে অঙ্ক তোমার এমনি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, অসুবিধা হলে বলবে, দেখে নাও। দেখো এই অঙ্ক আমি তোমাদের বহুবার করিয়েছি, এমনকি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম এমসিকিউ সাজেশন, সেখানে এগুলো ছিল। ঠিক আছে, যারা আমার ত্রিকোণমিতি সাজেশন দেখোনি এখনো অব্দি, তাদের বলছি ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু টেস্টে কমন এসছে। তোমরা যারা করেছো তোমরা জানো, তাও একবার দেখে নিয়ে, বাকি যারা করোনি। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে তোমাদের প্রশ্নপত্র গুলো নিয়ে একদিন আসবো, দেখাবো কোন কোনগুলো কমন এসছে। তাহলে না থাক, টেস্টে দেখিয়ে লাভ নেই, ফাইনাল পরীক্ষা একেবারে দেখাবো যে হ্যাঁ দেখো, মানে টেস্টে তো এক একটা স্কুল এক রকম হয়, তখন অনেকে বলবে স্যার আমাদের আসেনি, আমাদের এসছে। তাই ভেবেছি একদম ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেন তোমাদের হবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্কে, সেগুলো তোমার সামনে দেখাবো যে হ্যাঁ আমি কি সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম আর কোনগুলো পরীক্ষায় এসছে। ঠিক আছে, যাই হোক, শুধু দেখিয়ে দেবে তোমরা একবার নলেজের জন্য যে হ্যাঁ স্যার সাজেশন দিয়েছিল, দেখে নি। ঠিক আছে, দেখে নিও একবার সাজেশনটা।
তাহলে কি বলছে দেখো এখানে, 2 cos 3 থিটা সমান সমান 1। তাহলে cos 3 থিটা কত হবে? 1/2। তাহলে cos 3 থিটা বসে যাবে এখানে হাফ, তো তাহলে cos এর কত ডিগ্রি মান হাফ হয় বলো? cos এর 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হয়। তাহলে হাফে যা লিখতে পারি cos 60 ডিগ্রি, পাশে লিখে নিতে পারো যে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এখানে cos উঠে যায়, তাহলে কত হবে? 3 থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে তোমার 20 ডিগ্রি হবে। তাহলে থিটার মান কত? 20, মানে কত ডিগ্রি? সি নাম্বার অপশন। অপশন নাম্বার কত হবে? সি। এখন জলের মতন অঙ্ক নাকি, জাস্ট এই মানগুলো মনে রাখতে হবে, মনে রাখলে অঙ্কগুলো হয়ে যাবে। আর এগুলো তো আসে পরীক্ষা, দেখবে এইসব অঙ্ক তোমার পরীক্ষায় একটা দুটো করে থাকবেই থাকবে। জাস্ট মানগুলো মুখস্থ করলে তোমাদের ওখানে 2-3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার চলো। তোমার হাইট এন্ড ডিস্টেন্স মান আছে, তাই না? মান 3ও অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, মান নির্ণয়ের অঙ্ক দিয়ে দেয় এগুলো। তা মান মুখস্থ করলে 4-5 নাম্বার পেয়ে যাচ্ছে, একটু কষ্ট করে মানটা মুখস্থ করো, ঠিক আছে? এটা একটা ভালো অঙ্ক দিচ্ছে, দেখো বলছে ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থ একটি বিন্দু এ থেকে, বহিঃস্থ একটি বিন্দু ও কেন্দ্র, একটা ও কেন্দ্রবৃত্ত, একটা যদি ও একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রবৃত্ত একটা আঁকি, তো বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু এ থেকে, বহিঃস্থ মানে বাইরে একটা বিন্দু আছে এ থেকে, ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, যদি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে এখানে স্পর্শক, এটা বি দিলাম। স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করে যদি ও বি, মানে এটা তো ও কেন্দ্রবৃত্ত ও বি যদি 5 হয়, আর ও এ, এই ও এ যদি 13 হয়, তাহলে এ বি কত? এ বিটা কত? তোমরা জানো যে এই যে যদি স্পর্শক টানা হয় আর এই যে ব্যাসার্ধ যদি টানা হয় স্পর্শ বিন্দুতে, তাহলে এইটা 90 ডিগ্রি কোণ হয়। এটা কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি কোণ। তাহলে এটা কি হবে? একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হয়ে যাচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তো আমরা জানি ব্যাসার্ধগামী রেখা স্পর্শ বিন্দুতে ছেদ করলে সমকোণ উৎপন্ন হয়। ব্যাসার্ধগামী রেখা স্পর্শ বিন্দুকে ছেদ করলে কি হবে? একটা তোমার স্পর্শের সঙ্গে একটা 90 ডিগ্রি কোণ বা সমকোণ উৎপন্ন হয়। তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে ওবি, সেটা হচ্ছে গিয়ে 5 সেমি, অতিভুজ হচ্ছে ওএ, সেটা হচ্ছে তোমার 13 সেমি, তাহলে ভূমি হচ্ছে ওবি, সেটা হচ্ছে ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, সেটা বের করে √, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এত সেমি। তাহলে 13 স্কয়ার করলে কত হবে? 169, আর 5 স্কয়ার করলে হবে 25, করলে হবে 2144, করলে হবে 12। তাহলে কত হবে? 12 সেমি। তাহলে অপশন কত বলো? অপশন নাম্বার হচ্ছে এ, এ নাম্বার অপশন, তাই না? যা শুধু এইটুকু মনে রাখবে যে যে স্পর্শক টানা হলো আর এই যে ব্যাসার্ধ হলো, এর মাঝে 90 ডিগ্রি কোণ হলো, তাহলে ও এ যুক্ত করলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা 90 ডিগ্রির বিপরীত হচ্ছে এইটা, তাহলে এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, সেটা বললাম, তাই না? এটা পিথাগোরাসের সূত্র তোমরা জানো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি বের করার সূত্র হচ্ছে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, জানো তোমরা এটা, 9 থেকে করে আসছো। তাও করো, কোনো অসুবিধা হলে বলো, করো করো। দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে? এটাও দেখে নাও। 30, 34, 35, 36, 37, 38, 39, মানে কটা পদ দেখো,
এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা মানে অযুগ্ম, তাই না? এখানে পদ সংখ্যা কত? 7, অর্থাৎ অযুগ্ম, মানে n সমান সমান অযুগ্ম। তাহলে মধ্যমা সূত্র কি? অযুগ্ম হলে মধ্যমা সূত্র হচ্ছে n+1/2 তম পদ। n মানে কত? এখানে 7, তাহলে 7 যোগ 1/2 তম পদ, তাহলে কত হবে? 8/2 তম পদ, তাহলে 4 তম পদ। 4তম পদ কি আছে দেখো? 1 2 3 4 মানে 36। কত হবে? দেখো এটা তো 34 হলো, মধ্যমা 34, কিন্তু এখানে আরেকটা কি বলছে দেখো, তথ্যগুলি থেকে যদি 35 বাদ দেওয়া যায়, তাহলে 35 বাদ দেওয়া গেলে কি করতে হবে? এখন কত হয় বলো? 30, 34, 36, 37, 38, 39। তাহলে এখন বা এখানে n সমান সমান 6, অর্থাৎ যুগ্ম। তাহলে মধ্যমার সূত্র কি বলো? মধ্যমা n/2 প্লাস n/2 প্লাস 1/2 তম পদ। বা এখানেও লিখতে পারো তম পদ, আর এটা হচ্ছে তম পদ। এটা উপর দিকে লিখি তম পদ। তাহলে n মানে হচ্ছে 6, 6 কে 2 ভাগ করলে কত হবে? 3তম পদ, 3তম পদ। আর এখানে ভাগ 6 কে ভাগ করে 3 এক যোগ করলে 4, তাহলে 4তম পদ। তাহলে 3তম পদ মানে কত? 1 2 36, আর 4 হচ্ছে কি 37, তাহলে 36 যোগ 37/2, তাহলে কত হবে? 36.5। তাহলে এখানে আগে ছিল 36, এখন হচ্ছে 36.5, তাহলে কত বেড়েছে? তাহলে অতএব মধ্যমা বেড়েছে 0.5, ডি নাম্বার অপশন। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে করবে, খুব সুন্দর অঙ্ক, ভালো করে কর।